আপনি নীলুফার মনি আপা আসলে ওই চকবাজার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বলছিলেন। আমরা দেখছিলাম যে আমাদের যে মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী আছেন তিনি আসলে দুটি ভিন্ন সংখ্যা আমাদেরকে বলেছিলেন। একবার একরকম সংখ্যা বলেছেন, পরে আবার কমিয়ে আরেক রকম সংখ্যা বলেছেন। যাই হোক, আমি মুফতি সাখাওয়াতের কাছে একটু চকবাজার অগ্নিকাণ্ড উড়োজাহাজ ছিনতাই এটি নিয়ে আপনার। যে খালেদ ভাই, সংখ্যা যতই হোক না কেন, প্রথমে আমি যারা ওখানে শহীদ হয়েছেন প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আসলে কেমিক্যাল কিংবা কোন ধরনের পদার্থ ছিল কোনো শব্দের পিছনে আমি পড়তে চাই না। আমি যে কথা বলতে চাই, সেখানে অসংখ্য এমন জিনিস মজুদ ছিল যা এর চেয়ে বড় ধরনের ট্র্যাজেডি ঘটতে পারত, দুর্ঘটনা ঘটতে পারত। তো সেটা একটি বিষয় আছে। আর দ্বিতীয় বিষয় যেটা আসছে, শুধু কি আসলে কেমিক্যাল বা ওই ধরনের পদার্থগুলো দায়ী? চকবাজার কিংবা ঢাকার ওই এরিয়াটা, আমি পুরান ঢাকায় থাকি, সেজন্য আমি যতটুকু দেখি সেখানে ফায়ার সার্ভিস ইন করা কিংবা দ্রুততম সময়ে কোনো সার্ভিস পৌঁছে দেয়, এটা মোটেও সম্ভব না। এবং ওই রাতে যেদিন ঘটনা ঘটে, এতটাই জ্যাম ছিল ওই এলাকায় যে মানুষ পায়ে হেঁটে চলাচলের মতো জায়গা ছিল না। তো গভর্নমেন্টকে একটা কথা যেটা এখানে আসছে যে 9 বছর আগে নিমতলিতে আগুন লেগেছে, এরপরে গভর্নমেন্ট যে সুপারিশ করেছিল সেগুলো বাস্তবায়ন হয় নাই। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি কিন্তু স্বীকার করেছেন যে গভর্নমেন্ট এর দায় এড়াতে পারবে না। আমি মনে করি না উনি স্বীকার করে উনি দায় এড়িয়ে গেছেন, উনিও দায় এড়াতে পারবেন না। গভর্নমেন্টকে অবশ্যই ওই যে প্রস্তাবগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করা দরকার ছিল। পাশাপাশি এই পুরাতন ঢাকাকে বসবাসের যোগ্য রাখবার জন্যে রাজুককে একটা বড় ধরনের রোল প্লে করতে হবে। পাশাপাশি পুরাতন ঢাকার আশেপাশে যে ধরনের যেমন শহীদনগর আছে বা বেড়িবাঁধ কেন্দ্রিক যে বসবাসের এলাকাগুলো ঘরে উঠছে, আমি দেখছি সেখানে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই। হ্যাঁ, বুড়িগঙ্গার দু তীরে গভর্নমেন্ট ভাঙচুর করতেছে, কিছু জায়গা খালি করতেছে, আবার অন্য জায়গাতে লোকেরা অবৈধভাবে দখল করতেছে। একটা আইনি প্রক্রিয়ায় এসে যারাই বাড়ি করবে তারা যেন পর্যাপ্ত জায়গা ছেড়ে, রাস্তার জন্য জায়গা ছেড়ে বাড়ি করে। এটা কি হচ্ছে ঢাকার শহরে? এর দায় তো গভর্নমেন্টকে দিতে হবে। এবং সর্বশেষ আসলে যে কথা না বললেন, আপনি বলেছেন বিরতির মধ্যে যে চকবাজার একটা বাণিজ্যিক এরিয়া। বাণিজ্যিক এরিয়াকে যখন স্থানান্তর করা হয় তখন বাণিজ্যের আর সেই পূর্বের যে আলো বা পূর্বের যে গতি সেটা থাকে না। গভর্নমেন্টকে এটাও করা যেতে পারে, সেটাকে বাণিজ্যিক এরিয়া হিসেবে ছেড়ে দেয়া এবং সেখান থেকে যারা বসবাস করছে বাসাবাড়ি নিয়ে তাদেরকে শিফট করা, এটাও করা যেতে পারে। কিংবা একটা কাছাকাছি আরেকটা সুন্দর জায়গা যেটা যাচাই বাছাই করে এবং গভর্নমেন্টকে সেই জায়গাটাকে উন্নত করে দেয়া, যাতে ব্যবসায়ীরা কি করতে পারে। আর আমি একটা উড়োজাহাজ ছিনতাই নিয়ে একটা কথা বলি। দেখেন, উড়োজাহাজ ছিনতাইয়ের কেউ বলছে নাটক, কেউ বলছে ব্যর্থতা, সফলতা, যাই হোক, আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যদি এটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারতো, ওনারা অনেক প্রশংসা কুড়াতো। যেহেতু এখন অনেকগুলো বিষয় সামনে আসছে, তার হাতে কি ছিল, তার শরীরে কি ছিল, আইন শৃঙ্খলা বাহিনী যদি তাকে জীবিত ধরে আয়ত্তে নিয়ে আসতে পারতো, গ্রেফতার করতে পারতো, এটা আমার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বেশি প্রশংসনীয় হতো। আমার মনে হয় অধ্যাপক হাবিব মিলাদ মুন্না, আমি জনাব সাখাওয়াতের এই বক্তব্যের সাথে একমত, কারণ অনেকে এই কথা বলছেন যে তাকে ধরা। শুধু আমি যুক্ত করতে চাই যে বর্তমান সরকার যে একটা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বা বিশ্বাসের হীনতার জায়গায় আছে, সেরকম আপনি মনে করেন কিনা? যেমন দুর্নীতি নিয়ে যখন দুর্নীতি দমন কমিশন কোনো কথা বলে তখনও কিন্তু অনেকে এই কথা বলেন যে বড় দুর্নীতিবাজ বা দুর্নীতির মূলে যারা থাকছেন তাদেরকে আসলে দুর্নীতি দমন কমিশন কিছু বলে না। দুর্নীতি দমন কমিশন মূলত পড়ে থাকে হচ্ছে যারা দুর্বল বা যারা রাজনৈতিকভাবে শক্তিশালী নয়। আপনি যদি সবগুলি প্রসঙ্গে একটু মন্তব্য করতেন যে সরকার তার বিশ্বাসযোগ্যতার জায়গায় আসলে অনেকখানি পিছিয়ে পড়েছে কিনা। এটা আসলে আপনি যেভাবে চিন্তা করে সে সেভাবেই বলে। আসলে আমরা মনে করি বিগত 11 বছরের কিছু কম সময়ে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশ জনগণের মনে যে আস্থা অর্জন করেছে, বহির্বিশ্বে যে আস্থা অর্জন করেছে, বাংলাদেশের এই 48 বছর ইতিহাসে এত শক্ত অবস্থান আর কোনো সরকারের ছিল না। আপনি যদি চিন্তা করে থাকেন, আমাকে তো মনি আপাকে মনে হচ্ছে উনি নিরাপত্তা বিশ্লেষক, সাথে সাথে অগ্নি বিশেষজ্ঞ। অবশ্য অগ্নি বিশেষজ্ঞ হতে পারেন, কারণ 2013-14 সনে 15 সনে যেভাবে অগ্নি দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন সেভাবে বিশেষজ্ঞ বলা যেতে পারে। উনি বলেছেন যে আমি গোজামিল দিয়ে কথা বলার চেষ্টা করেছি। না, আপনার কাছে কি এরকম মনে হয় নাই? না, আমার কাছে মনে হয়নি। কারণ কি আমার কাছে যেটা মনে করেছি সেটা হচ্ছে কোনো রিস্ক নেওয়া যাবে না। একটা আমাদের ন্যাশনাল ক্যারিয়ার, তার জন্য একটা লোক তার পেছিয়ে বোমা বিস্ফোরণ করা পর্যন্ত, তখন যদি আল্লাহ না করুক
তার শরীরে বোমা থাকতো তাহলে এবং গুলি সেটা করলে যদি তো সেই বোমা বিস্ফোরিত হতো। গুলি সে যদি করলে তো সেই বিস্ফোরিত বোমা হতো বিস্ফোরিত হতো। তাহলে বলতো আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজ করতে পারে না, শুধু বিরোধী দলের পিছনে ঘোরে। হাবিবুল্লাহ, আমাদের কেউ যদি দেশে বোমা গায়ে বাঁধে তার গুলি করলে তো সেই বোমা বিস্ফোরিত নো হতো। নো 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 নেভার নেভার, তা হবে না। ওইখানে কি যতক্ষণ বোম পর্যন্ত- ডিসপোজাল ইউনিট গিয়েছিল? অবশ্যই ওইখানে কি অবশ্যই বোম কম্বাইন্ড disposal- ফোর্স ছিল, অবশ্যই বোম ডিসপোজাল ইউনিটের কথা শুনি নাই। অবশ্যই তাদের সাথে সবাই যুক্ত ছিল, 4টা ফোর্স যুক্ত ছিল জি, র‍্যাব এবং ছিল, সাথে সোয়াত ছিল, বাইরে আরো সেনা অন্যান্য বাহিনী কমান্ডারও যুক্ত ছিল। ছিল। জি, Right. সুতরাং এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ না, যারা পলিটিক্স করি, তাদের এই প্রশ্নগুলো করা আসলে ঠিক না। কারণ ওনাদের আমরা বলবো যে সরকার ভালো করেছে, ওনারা বলবে সরকার এর চেয়ে খারাপ কাজ আর করতে পারে না। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে ব্যাপারে আমরা জানি স্যার, সেই ব্যাপারে আমাদের মনে কথা বলা উচিত। কারণ আপনাকে একটা ব্যাপারে প্রশংসা করতে হবে, যদি ওনার কথা ঠিক হয়, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না। যদি উনি বলে থাকেন যে ঠিক আছে ওই লোকের কাছে কিছুই ছিল না, উনি মিথ্যা একটা হুমকি দিয়েছেন, তাহলে কিন্তু আমরা যে নিরাপত্তা শিথিলতার এয়ারপোর্ট নিয়ে প্রশ্ন উঠাচ্ছি, একটা প্রশ্ন উঠবে না। কারণ উনি তো সঠিকভাবে গেছেন, উনি মস্তিষ্ক বিকৃত, উনি হুমকি দিয়েছেন, ভয় দেখিয়েছেন, উনি মারা গেছেন। কিন্তু প্রফেসর হাবিবুল্লাহ, আপনি তখন একজন আপনি দোষ দিতে আপনি একজন পারেন জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে আপনি এটা ফিল করেন না যে আওয়ামী লীগ আসলে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, সেজন্য সে যখন সত্যি কথা বলছে তখন কেউ আপনি বিশ্বাস করছে আমার না? একটা কথা শুনেন, জি, আওয়ামী লীগ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কোথায়? টক শোতে, আচ্ছা, এই 34টা টিভি চ্যানেলে Okay. এবং কিছু কিছু নিউজ পেপারে। আপনি সাধারণ জনগণের ঘরে যান, তারা সুখে আছে, শান্তিতে আছে, Okay. তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, তারা বেশি করে নাগরিক সুবিধা পাচ্ছে, তারা ইলেকট্রিসিটিতে সারা বাংলাদেশ ভেসে যাচ্ছে আজকাল। সুতরাং আপনি যদি এই টিভি ঘরে, এই ঠান্ডা ঘরে বসে, এই যে আগে টিভি চালাতেন, এতক্ষণ এসি চালাতে পারতেন, জেনারেটর রেডি রাখতে হতো না? লাগে এখন? আমাদের জেনারেটর এখন ready আছে। সপ্তাহে কয়দিন ব্যবহার করেন জেনারেটর? আমাদের জেনারেটর ব্যবহৃত হয়, সপ্তাহে কয়দিন জেনারেটর ব্যবহৃত। কারণ- আমার কাছে ঠিক হ্যাঁ, হিসাব নাই, সেটা নেই, হ্যাঁ, ঠিক কিন্তু আছে। আগে তো প্রতি সময় ব্যবহার করতে হতো। সুতরাং আমি মনে করি আপনারা দয়া করে একটা কাজ করেন, সেই ব্যাপারটি আমাদের একটা আচ্ছা, টক ঠিক শোতে আছে। নিয়ে আসেন, যে জনগণের একটা জরিপ করেন। okay. আমরা তো শুধু টক শোতে কথা বলি, কিন্তু জনগণের কাছে তো যাই না। আপনারা কি- বলেন আপনারাই কবে? আপনি কি সোশ্যাল ওয়েবসাইটগুলি দেখেন? হ্যাঁ, আমি দেখি। সোশ্যাল ওয়েবসাইটগুলিতে সোশ্যাল ওয়েবসাইট কারা চালায়? বাংলাদেশে সোশ্যাল ওয়েবসাইটে কি আওয়ামী লীগের লোক নাই? না না আছে। আওয়ামী লীগ যখন সমর্থক মানুষ লোক বিরোধী নাই। দলে থাকে, আমি তখন কিন্তু মনে দেখি একটা গড়ে- যন্ত্রণা থাকে, আমি দেখি মনে গড়ে একটা 90 যন্ত্রণা থাকে, যন্ত্রণা থাকবে তখন কেন? একটা আওয়ামী লীগের হতাশা তো- থাকে, হতাশা থেকে কোনো কাজ থাকে না, তখন ওই কাজগুলি মানুষ করে। আমরা যদি মানুষ উদাহরণ- যেমন আমি একটা কথা বলি, জি। আপনার নির্বাচন নিয়ে কথা বলেছেন, যদিও এইটা আমি বলতে চাই না, কারণ হচ্ছে যে আমি প্রথম যখন এডিনবরাতে যাই পড়াশোনা করতে, এটা হচ্ছে 93 সনে, আমি এডিনবরা ইউনিভার্সিটিতে গেলাম, হঠাৎ শুনলাম ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল। যেদিন প্রথম গেছি তার পর দিন আমি দেখি কোনো পোস্টার নাই, কোনো হইচই নাই, মিছিল নাই, একটা ককটেলের শব্দ নাই। তখন তো এরশাদ সরকার পার হয়েছে, তো দেখি কিছু নাই। তাই বললাম কি নির্বাচন হবে? পরে শুনে নির্বাচন হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, ক্লাস চলছে, ভাগে ভাগে যে ভোট দিয়ে আসছে। এই কথাটা বলার কারণ আছে। এরপরে মেয়র কাউন্সিলর দেখলাম, জাতীয় এবং ওদের ন্যাশনাল ইলেকশন দেখলাম ক্যান্ডিডেট নিজে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, মাইকে Right. ঠুকছে। কারণ ওই দেশের মানুষজন শিক্ষিত, ওই দেশের মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা ওই রাজনীতির পিছনে ঘুরে না যে 2-4-5 টাকা দিলেই ঘুরবে। এই বক্তব্য এখানে কেন রেলেভেন্ট? রিলেভেন্ট এই কারণেই বাংলাদেশ উন্নত হচ্ছে, বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে। এই জন্য আগামী 10 বছর পরে দেখবেন, এখন যত লোককে ডাকেন না কেন নির্বাচনের জন্য, এইভাবে যদি জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে, তখন নির্বাচনের প্রতি মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এটা কেন উৎসাহ উদ্দীপনা হয়? Right. কারণ আপনারা বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন মনে হয় যে এতে আমরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন একটু সফল হয়েছে, যে পলিটিক্স ডিফিকাল্ট হয়েছে। পলিটিক্স ডিফিকাল্ট না তো, পলিটিক্স ডিফিকাল্ট না, মানুষ সচেতন হয়েছে। তখন তাদের বলার দরকার হবে না যে কাকে ভোট দেন আপনারা, Okay, আমরা কোন একটা- মার্কাকে ভোট দিবেন, তখন মানুষ দেখে ভোট দিবে তারা।